উন্নতি বা অবনতি নেই বেগম খালেদা জিয়ার, নিতে পারছেন চিকিৎসা, দেশবাসীর দোয়া কামনা মেডিকেল বোর্ডের। যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। বেগম জিয়ার অসুস্থতায় ভাতা পড়ার রাজনৈতিক তৎপরতায় ফিরেছে গতি। বিএনপি মনোনীত প্রার্থীদের সঙ্গে বৈঠকে শীর্ষ নেতারা, নির্বাচনী কৌশল ও দায়িত্ব পালনে দেয়া হচ্ছে দিক নির্দেশনা। এই নির্বাচনটা সর্বকাল একটা কঠিন নির্বাচন হচ্ছে, এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া। নির্বাচনের ক্যাম্পেইন প্রচারণা যাতে ইতিবাচক দিকে থাকে, আমরা যাতে আমাদের বিরুদ্ধে যে সকল মিথ্যা প্রচারণা করা হয় সেগুলো যাতে উপযুক্ত জবাব দিতে পারি। তো হলো ভুলের দল, এরা 47-এ ভুল করছে, 71-এ ভুল করছে, এখনো ভুল করতেছে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবার রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে লং মার্চ, পুলিশের বাধা, বাকবিতণ্ডা, উত্তেজনা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল, গ্রেফতারি পরোয়ানা, আসামিরা পলাতক থাকলেও বন্ধ হবে না ন্যায় বিচারের পথ, বলছে প্রসিকিউশন। ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদ, ভিটে মাটি বিক্রি করে রাশিয়ায় নিয়ে জিম্মি, বেতন চাইলে নির্যাতন, বাধ্য করা হতো যুদ্ধে অংশ নিতে, চক্রের মূল হোতা সহ র্যাবের জালে 4 জন। এবং আইএমএফ থেকে অর্থ নিয়ে রিজার্ভ বাড়াতে চায় না কেন্দ্রীয় ব্যাংক, অর্থনীতি ভেঙে পড়ার শঙ্কা দেখছেন না গভর্নর, বললেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ঋণ খেলাপি বাংলাদেশে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন। দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ব্রিফিংয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ এ কথা বলেন। আশা প্রকাশ করেন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বেগম জিয়া। এ সময় চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি। চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। সেজন্যই চিকিৎসক সহ ওনার সাথে সম্পৃক্ত সবাই, আমরা যারা এই হসপিটালের চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী সাইফুল রুদ্র, সরাসরি যাচ্ছি তার কাছে। রুদ্র, 1:45 খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন খালেদা জিয়ার সবশেষ অবস্থা সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন। তিনি যেটা বলছিলেন যে এখন পর্যন্ত খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট অর্থাৎ সিসিইউতে রাখা হয়েছে, সেটা আপনারা আগেও জেনেছেন। 3টি দেশের চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসার জন্য অ্যাপোলো এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন এবং তারা প্রতিদিন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ফলাফল তারা পর্যবেক্ষণ করছেন এবং প্রতিদিন দেশের বাইরে থেকে যে চিকিৎসকরা এসেছেন অর্থাৎ ইউকে এবং আমেরিকার যে চিকিৎসকরা এখানে খালেদা জিয়ার চিকিৎসার জন্য এসেছেন, তারা খালেদা জিয়ার প্রতিদিনের স্বাস্থ্য পরীক্ষার ফলাফলগুলো মাল্টিডিসিপ্লিনারি মিটিং এর মাধ্যমে তারা আলোচনা করছেন এবং সেই অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। একটু বলে রাখি যে গত 23 নভেম্বর থেকে খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। পাশাপাশি ডাক্তার জাহিদ হোসেন যে কথাগুলো বললেন যে চিকিৎসকরা খালেদা জিয়াকে এখন পর্যন্ত প্রতিদিন যে চিকিৎসাগুলো দিচ্ছেন সেই চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন এবং সেই চিকিৎসাগুলো তিনি গ্রহণ করতে পারছেন। এটাই হচ্ছে একটা আশার কথা, যেটা ডাক্তার জাহিদ কিছুক্ষণ আগে আমাদেরকে বলছিলেন। পাশাপাশি তারেক রহমান দেশে ফিরছেন, তার আগেই ডাক্তার জোবাইদা রহমান বাংলাদেশে এসেছেন। যেহেতু খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে, সেই কারণে তার পাশে থাকার মতো সুযোগ তার আত্মীয় স্বজন কিংবা
ডাক্তার জুবাইদা রহমানের হচ্ছে না। তারা দূর থেকেই তার অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার, চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো তারা দেখভাল করছেন। পাশাপাশি ডাক্তার জাহিদ হোসেন যে কথাটি বলছেন যে এর আগেও তিনি বলেছিলেন যে দেশবাসীর কাছে দোয়া চাইছেন, দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন যেন খুব দ্রুত খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারেন এবং সেই চিকিৎসা গ্রহণের মাধ্যমে যেন তিনি সুস্থ হতে পারেন, সেই জন্য দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। তো এখন পর্যন্ত এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে থাকা এই মুহূর্তে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম এভারকেয়ার হাসপাতালের সামনে। জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যস্ততা বেড়েছে বিএনপিতে। দল মনোনীত প্রার্থীদের নানা প্রস্তুত করতে চলছে বৈঠক। জনগণের প্রত্যাশা পূরণে, নির্বাচনী কৌশল ও দায়িত্ব পালনে প্রার্থীদের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নেতারা। এছাড়া যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত কাল আসতে পারে। একটি চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে জানান বিএনপি নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নানা শঙ্কা আর টানাপোড়েনের মাঝেও ভোট নিয়ে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দল মনোনীত প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয় বৃহস্পতিবার সকালে। বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যরা জানান, মূলত নানা বিষয়ে দিক নির্দেশনা দিতেই ডাকা হয়েছে প্রার্থীদের। শরিকদের আসন ছাড়ের বিষয়ে শুক্রবার সিদ্ধান্ত আসার কথাও জানান নেতারা। অনেক প্রার্থীরা আছে তো নতুন, যারা আগে নির্বাচন করে নাই, তাদেরকে একটু বোঝানো হচ্ছে। আর এই সময় নির্বাচনটা তো একটা, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে এই নির্বাচনটা সর্বকালে একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে, এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া। প্রধানত আমাদের নির্বাচনের ক্যাম্পেইন প্রচারণা যাতে ইতিবাচক দিকে থাকে, আমরা যাতে আমাদের বিরুদ্ধে যে সকল মিথ্যা প্রচারণা করা হয় সেগুলো যাতে উপযুক্ত জবাব দিতে পারি। যুবপৎ আন্দোলনের শরিকদের জন্য কটি সিট আমরা ছাড়তে পারবো সেটি আগামীকালকের মধ্যে ফয়সলা হয়ে যাবে। সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়েও কথা বলেন সিনিয়র নেতারা। জানান, ভুলের ধারাবাহিকতা বজায় রেখেছে একটি দল, নির্বাচন নিয়েও চলছে ষড়যন্ত্র। ভুলের দল এটা, এরা 47-এ ভুল করছে, 71-এ ভুল করছে, এখনো ভুল করতেছে। প্রত্যেকটা যাদের প্রার্থী আমরা মনোনীত করেছি তাদেরকে দেখেছি এবং তাদেরকে এই সব জিনিস পর্যালোচনা করে কিভাবে নির্বাচনে নামতে হবে সেই জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে। বুধবার 100 আসনে মনোনীত প্রার্থীদের সঙ্গে বৈঠক হয় গুলশানে। বৃহস্পতিবার নেতারা বসেন আরও 100 আসনের প্রার্থীদের সঙ্গে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জুনায়েদ, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যে বৈঠকটি গত 2 দিন ধরে অর্থাৎ বুধবার এবং আজ বৃহস্পতিবার বৈঠকটি চলছে। এখন পর্যন্ত 200 আসনে বিএনপির মনোনীত বা ঘোষিত যে প্রার্থীরা রয়েছেন তাদের মূলত এই প্রশিক্ষণের কাজটি চলছে। নির্বাচনের প্রচারণার কাজে কি ধরনের বার্তা জনগণের কাছে পৌঁছে দিবে বিএনপি এবং সব প্রার্থীরা যেন একই যেই পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনাগুলো ছড়িয়ে তো দেবেনি, পাশাপাশি এই যে প্রার্থীদের নিজ নিজ এলাকায় যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়েও যেন তারা জনগণের প্রত্যাশা পূরণের জন্য বার্তা রয়েছে কি ধরনের বিএনপির সেই বিষয়ের কথাবার্তাগুলো এই গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ভেতরে চলমান রয়েছে। গতকাল 100 আসনের প্রার্থীদের সাথে বৈঠক হয়েছে, আজ আরও 100 প্রার্থীদের সাথে বৈঠক হচ্ছে এবং আগামী শনিবার অবশিষ্ট 72 অর্থাৎ এখন পর্যন্ত বিএনপি 272 আসনে যে প্রার্থীদের ঘোষণা দিয়েছে এই প্রার্থীদের নিয়ে মূলত এই বৈঠকটি হচ্ছে। এবং এখন পর্যন্ত যে বিষয়টি জানা গেছে যে যেহেতু নির্বাচনের তফসিল ঘোষিত হয়ে গিয়েছে এবং 29 তারিখের মধ্যে আসলে সব প্রার্থী তালিকাগুলো চূড়ান্ত করার একটি বাধ্যবাধকতা রয়েছে, সেই বাধ্যবাধকতার ভিত্তিতেই কিন্তু এখন পর্যন্ত শরিকদের জন্য আসনের যেই প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটি সম্পন্ন হয়নি। বিধায় যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে যারা শরিক দলগুলো রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু সমান্তরালভাবেই এই গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক চলমান রয়েছে। এবং এখন পর্যন্ত স্থায়ী কমিটির একজন সদস্য কিন্তু খুব স্পষ্টভাবেই বলেছেন যে খুব দ্রুতই এবং তিনি দিন তারিখে হিসেবেই তিনি বলেছেন যে আগামীকাল শুক্রবারের মধ্যে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। 28টি যে আসন এখন পর্যন্ত ফাঁকা রয়েছে সেই ফাঁকা আসনগুলোর সাথে যুগপৎ আন্দোলনের শরিক যে দলগুলো রয়েছেন তাদের মধ্যে কিভাবে বন্টন হতে পারে সেই বিষয়ে একটি সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বিএনপির পক্ষ থেকে। পাশাপাশি 272 যে আসনটি এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে ঘোষিত হয়েছে সেই আসনগুলোতে কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কিনা সেই প্রশ্নের জবাবে কিন্তু দেখেছেন যে সবকিছু মিলে খুব দ্রুতই এই সব বিষয়ের সিদ্ধান্ত জানিয়ে দেবে দলের পক্ষ থেকে। এখন পর্যন্ত গুলশান কার্যালয়ে এই ছিল সবশেষ অবস্থা।
সরাসরি যুক্ত ছিলাম গুলশানে। ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রসিকিউশন বলছে, জুলাই আন্দোলনে তাদের নেতৃত্বে ছাত্র জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আসামিরা পলাতক থাকলেও ন্যায় বিচারের পথ বন্ধ থাকবে না বলেও মন্তব্য করেন তাজুল ইসলাম। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্র জনতার বিপক্ষে ছাত্রলীগকে মাঠে থাকার নির্দেশনাও দেন সংবাদ সম্মেলনে। এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনতার উপর হামলা, সারা দেশে নৃশংসতা চালায় দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের নেতা বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি ফজলে শামস পরশ, সেক্রেটারি মইনুল ইসলাম খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, ছাত্রলীগের সেক্রেটারি আলী আসিফ ইনান সহ 7 জনের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এটাকে একটা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আসামিরা পলাতক থাকলেও ন্যায় বিচারের পথ বন্ধ থাকবে না বলে মন্তব্য করেন তাজুল ইসলাম। আসামিরা প্রত্যেকেই পলাতক আছেন, এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য। তারা যদি আইনগত এই প্রক্রিয়া, আদালতের এই প্রক্রিয়াকে শ্রদ্ধা না করেন, তারা যদি তাদের নির্দোষিতা প্রমাণ করার জন্য নিজেরা আদালতে উপস্থিত না হন, সেটার দায় দায়িত্ব তাদের নিজেদের। ন্যায় বিচার তাদের এই পলায়নের জন্য বসে থাকবে না। এদিকে র্যাবের টিএফআই সেলে গুম, অপহরণ ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে বিচার শুরুর বিষয়ে 21 ডিসেম্বর আদেশের দিন ধার্য রয়েছে। এ মামলায় গ্রেফতার রয়েছেন সাবেক বর্তমান 13 সেনা কর্মকর্তা। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। জেআইসি সেলে গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেখানে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, 2015 সালের অক্টোবর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ডিজিএফআই নিয়ন্ত্রণাধীন জিআইসি সেলে নিয়ে গিয়ে আটক করে, গুম করে, অপহরণ করে নির্যাতনের যে মামলা, সেই মামলায় আজকে 13 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এর মধ্যে 1 নম্বর আসামি হচ্ছেন শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, এবং 2 নম্বর আসামি হচ্ছেন তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী। এর বাইরে সাবেক বর্তমান 11 জন সেনা কর্মকর্তা রয়েছেন। তার মধ্যে 3 জন আসামি গ্রেফতার রয়েছেন, তারা কাঠগড়ায় উপস্থিত আছেন। এখনো আদেশটি আসলে শেষ হয়নি। আর এর বাইরে আমরা যদি হিসাব করি যে এই 13 জন আসামির মধ্যে ডিজিএফআইয়ের সাবেক 5 জন মহাপরিচালক রয়েছেন, 5 জন পরিচালক রয়েছেন, 1 জন লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন। অর্থাৎ 13 জন আসামির মধ্যে 11 জনই সাবেক বর্তমান সেনা কর্মকর্তা। আজকে এই মামলার আদেশ দেওয়ার মধ্য দিয়ে, অর্থাৎ বিচার শুরুর মধ্য দিয়ে এই মামলাটির প্রক্রিয়া আরেক ধাপ এগিয়ে গেল। এখন এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হবে এবং সাক্ষ্য গ্রহণের পরে যুক্তিতর্ক হবে। যুক্তিতর্কের পরেই এই মামলাটি রায়ের দিকে এগিয়ে যাবে। এর বাইরে টিএফআই সেলে, অর্থাৎ র্যাবের নিয়ন্ত্রণাধীন টিএফআই সেলে যে গুম করে, নির্যাতন করে, অপহরণ করার যে মামলা, সেই মামলাটিরও আদেশের জন্য, অর্থাৎ বিচার শুরু হবে কিনা, এই মামলায়ও 17 জন আসামি রয়েছেন। সেখানেও প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারেক আহমেদ সিদ্দিকী রয়েছেন। একই সঙ্গে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রয়েছেন। র্যাবের 3 জনের মতো মহাপরিচালক রয়েছেন এবং সেখানে 10 জন সাবেক বর্তমান সেনা কর্মকর্তা রয়েছেন। সেই মামলাটিরও বিচার শুরুর বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে আগামী 21 ডিসেম্বর। এর বাইরে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সহ 7 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ প্রসিকিউশন দাখিল করেছিল ট্রাইব্যুনাল 2-এ। সেটি আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আমলে নেওয়ার পরে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এবং ওই মামলার দিন ধার্য করা হয়েছে 21 ডিসেম্বর। আসামিরা সবাই পলাতক রয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকজন ভারতে অবস্থান করছেন এমনই ভিডিও বার্তা বা তথ্য প্রমাণ প্রসিকিউশনের হাতে রয়েছে। প্রসিকিউশন বলছে যে আসামিরা পলাতক থাকলেও ন্যায় বিচারের পথটা বন্ধ হবে না, তাদেরকে চ্যালেঞ্জ জানিয়েছেন তারা যেন দেশে এসে মামলাটি ফেস করে। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ করেছে জুলাই ৩৬ মঞ্চ। এ সময় ব্যারিকেড ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এদিকে ভারতীয় সহকারী হাইকমিশন অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজশাহীতে পুলিশের ব্যারিকেড ভেঙে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ঘেরাও করার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ভারতীয় আধিপত্য বিরোধী জুলাই ৩৬ মঞ্চের নেতাকর্মীরা। পুলিশের প্রতিরোধের মুখে এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হন তারা। পরে আবারও নগরীর ভদ্রায় ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের এই কর্মসূচি ঘিরে ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের চারিদিকে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা একটি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছিলাম, তারা আমাদের চার্জ করছে। ভারতের সাথে আমরা কোনো আপোষ করতে চাই না। যারা দালালি করবে, যারা দালালি করে খাবে, যারা নিজেদের বাবা মা মনে করে ভারতকে, যারা মামার বাড়ি মনে করে, তারা ভারতে চলে যাক। তাদের বাংলাদেশে কোনো প্রয়োজন নেই। আমরা চেয়েছিলাম যে স্বাধীন একটি সুষ্ঠু রাষ্ট্রে এরকম বাধার সম্মুখীন যেন আমাদের না হতে হয়, কিন্তু খুবই দুঃখের বিষয়, দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে পুলিশের বাধার সম্মুখীন আমাদের হতে হচ্ছে। ভারত যেহেতু আমাদের খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তারা আমাদের কখনোই বন্ধুরাষ্ট্র হতে পারে না। আমরা চাই না কখনোই যে ভারত এইসব কাজ করুক। ভারত যদি আমাদের প্রকৃত বন্ধুরাষ্ট্র হয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে ফেরত দিতে হবে। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বলে জানায় পুলিশ। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আমাদের এনাফ ডিপ্লয়মেন্ট আছে। আমরা ওনাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে কথা বলে দেখছি, তাদের দাবি দাবা সমূহ আমরা সঠিক জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করব। আশা করি জিনিসটার একটা শান্তিপূর্ণ সমাধান হবে। দুপুর 12:30টার দিকে ভদ্রার মোড়ে জড়ো হয়ে এ কর্মসূচি শুরু করেন ভারতীয় আধিপত্য বিরোধী জুলাই ৩৬ মঞ্চ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেশে বেড়েছে জেল হেফাজতে মৃত্যুর সংখ্যা। পরিসংখ্যান বলছে ২৪-এর গণ অভ্যুত্থানের আগে গড়ে প্রতি বছর যে পরিমাণ মানুষ কারা হেফাজতে মারা যেতেন, অভ্যুত্থানের পরও সেই সংখ্যা অনেকটা একই। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে গণ অভ্যুত্থানের পর ১৫ মাসে কারা হেফাজতে মারা গেছেন ১১২ জন। বেশিরভাগের পরিবারের অভিযোগ চিকিৎসায় অবহেলায় মারা গেছেন তাদের স্বজন। তবে ঢাকা মেডিকেল ও কারা অধিদপ্তরের দাবি অবহেলার কোনো সুযোগই নেই। মাসুদুর রহমানের রিপোর্ট। হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ ২৯ নভেম্বর রাতে কারা হেফাজতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোনালী ব্যাংকের ১০.৫ কোটি টাকা আত্মসাতের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন তানভীর। দীর্ঘদিন ধরে কিডনির রোগ, ডায়াবেটিস সহ নানা স্বাস্থ্য জটিলতায় অসুস্থতা বেড়ে গেলে কেন্দ্রীয় কারাগার থেকে সেদিন বিকেলে ঢামেক হাসপাতালে নেয়ার পর মারা যায় সে। তানভীরের ভাইয়ের অভিযোগ, চিকিৎসায় অবহেলার কারণেই মারা গেছেন তার ভাই। চিকিৎসা দিচ্ছে না, এত অসুস্থ মানুষ হাই সিকিউরিটিতে ফালাই লাগছে, কোনো খাবার নাই, কিচ্ছু নাই, হাই সিকিউরিটিতে আরো অত্যাচার করে মারছে। ঢাকা উত্তরের মনোয়ারা মজলিস নামের এক নারী কারা হেফাজতে গত ২৬ নভেম্বর ঢাকা মেডিকেলে মারা যান। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগে কাশিমপুর মহিলা কারাগার থেকে ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, হাসপাতালে দুদিন রেখে ঠিকমতো চিকিৎসা না দিয়ে তাদের জানানো হয়। কিডনির সমস্যা ছিল, হাসপাতালে চিকিৎসা আমরা করাইছি। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে গণ অভ্যুত্থানের পর গত ১৫ মাসে ১১২ জন কারা হেফাজতে মারা গেছেন। চলতি মাসের ১১ মাসেই যে সংখ্যা ৯৫ জন, যেখানে ২০২৪ সালের ১২ মাসে ছিল ৬৫ জন। গত ৫ বছরে হেফাজতে মৃত্যুর সংখ্যা ৪১২। কারা হেফাজতে অসুস্থ হয়ে চিকিৎসাধীন বেশিরভাগই মারা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গত সেপ্টেম্বরে সাবেক শিল্পমন্ত্রীর মৃত্যুর আগে এই পুরনো ছবি ফেসবুকে ভাইরাল হয়। অসুস্থ বন্দির মানবাধিকার নিয়ে ওঠে প্রশ্ন। ঢামেক পরিচালকের দাবি, কারাগার থেকে আসা বন্দীদের চিকিৎসায় অবহেলার সুযোগ নেই। ডিভিশন প্রাপ্ত না হয়েও অনেকে ডিভিশনের সুযোগ সুবিধার দাবি করে, সেটা না পেলেই অভিযোগ করে। ডিভিশন প্রাপ্ত না, তো সেই ডিভিশন প্রাপ্ত আসামি যে সুবিধা পায় সেই সুবিধাটা সে ক্লেম করে, তখন সেটা আমরা তাকে দিতে পারি না। থাকার দরকার নেই, কিন্তু সে থাকতে চায়, তার অ্যাটেন্ডেন্টরা রাখতে চায়। যখন আমরা রাখি না, তখন তারা এটা নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ করে। তবে কারা মহাপরিদর্শক জানিয়েছেন, কারাগারের চিকিৎসায় ১৪১ জন আবাসিক ডাক্তারের মধ্যে আছে মাত্র ২ জন, নেই পর্যাপ্ত আইসিইউ। এসব কারণে অসুস্থ বন্দীদের নিতে কোনো কোনো ক্ষেত্রে বেশি সময় লাগলেও অবহেলার সুযোগ নেই। অভিযোগ পেলেই নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। ইমার্জেন্সি ক্রিয়েট হয়, তো ইন মোস্ট কেসেস আমরা তখন ডক্টরকে আমরা কারাগারে পাই না,
তখন আমাদেরকে রাশ করতে হয় টু দ্য নিয়ারেস্ট হসপিটাল। অনেক ক্ষেত্রে এটার জন্য একটা হয়তোবা সমস্যার সৃষ্টি হয়, অথবা মৃত্যুর আপনি যে সংখ্যাটা বললেন এরকম হচ্ছে। তো এটা আসলে আমরা অনেক দীর্ঘদিন ধরে আমরা চাহিদা করছি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কোঅর্ডিনেশন করছি স্বাস্থ্যসেবা অধিদপ্তরের সাথে। প্রতিটা তদন্ত হয় এবং যদি এর মধ্যে যদি কারো গাফিলতি পাওয়া যায় ইন দ্য প্রসেস, এটাও আমরা কিন্তু আইডেন্টিফাই করি এবং তাদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসি। মানবাধিকার সংগঠন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী বলছে ২৪-এর অভ্যুত্থানের আগেও কারা হেফাজতে মৃত্যুর ঘটনা ছিল উদ্বেগজনক, অভ্যুত্থানের পরও পরিস্থিতি বদলায়নি। অভ্যুত্থানের যে মূল স্পিরিট, সেই স্পিরিটকেই তো কমপ্লিটলি ভায়োলেট করা হচ্ছে এবং গত সরকারের যে যত অত্যাচার, দুর্নীতি এবং তার যে মানবাধিকার লঙ্ঘন, তার কারণেই তো আমরা গত সরকারকে বিদায় করার জন্য রাস্তায় নেমেছিলাম। এই সরকার আসার পরে আমরা এমন কিছু দেখছি না যেটা আসলে আগের সরকার বলতে পারি একটা পরিবর্তনের টেস্ট আমরা পাচ্ছি না। পাশাপাশি কারাগারে মানবাধিকার সংগঠনগুলোর নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা করতে হবে বন্দীদের মানবাধিকার নিশ্চিতে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। আমার ভাইটা ফিরে আসবে না, আর হাজার কাটলো, হাজার ভিডিও করলে আমার ভাই ফিরে আসবে না। কৃষি জমি রক্ষায় দিতে হলো প্রাণ, মাটি কাটতে বাধা দেয়। রাজশাহীতে যুবককে এক্সকাভেটরের চাপা দিয়ে হত্যার অভিযোগ, চালক আটক, বিচার দাবি স্বজনের। কেউ ভিটে মাটি বিক্রি করেছেন, কেউ বা শেষ সম্পদটুকু বন্ধক রেখে হাতে তুলে নিয়েছিলেন স্বপ্নের টিকিট। লক্ষ্য ছিল সুন্দর ভবিষ্যৎ, কিন্তু রাশিয়ার হাড় কাঁপানো শীতের চেয়েও ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন দেশের শত শত তরুণ। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বেশি বেতনের লোভ দেখিয়ে নেওয়া হয় তাদের। শুধু নির্যাতন নয়, বাধ্য করা হয় ইউক্রেন রাশিয়ার যুদ্ধে অংশ নিতে। মিরপুরে অবৈধ রিক্রুটিং এজেন্সিতে অভিযানে চক্রের মূল হোতা সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে রাশিয়ায় চাকরি দেওয়ার নামে বেকার তরুণদের টার্গেট করত SRM ওভারসিজ লিমিটেড নামের একটি রিক্রুটিং এজেন্সি। চক্রের সদস্যরা কৌশলে বিশ্বাস অর্জনের মধ্যে দিয়ে রাজি করাতেন বিদেশ যাত্রার জন্য। হাজারো স্বপ্ন বুকে নিয়ে কেউ বিক্রি করেছেন ভিটেমাটি, কেউ করেছেন ঋণ। 6 থেকে 8 লাখ টাকার বিনিময়ে রাশিয়ায় পৌঁছালেও এই বিদেশ যাত্রা যে জীবনের কাল হয়ে দাঁড়াবে তা কল্পনাও করতে পারেননি তারা। সেখানে পুরো বেতন না দেওয়ার পাশাপাশি নির্যাতনের অভিযোগও করেন ভুক্তভোগীদের সদস্যরা। আমার স্যালারি আমার অ্যাকাউন্টে ঢুকে না, আমার স্যালারি 3rd-person হিসাবে আসে, কিন্তু 3rd-person যখন জানতে চাইছি যে কে এই 3rd-person লোক, আমার কেউ বলে না। আমাদের যে পাওনা টাকা, আমরা যে ক্ষতিপূরণ হয়েছে, আমাদের এই ক্ষতিপূরণগুলো আমাদেরকে বুঝিয়ে দিবে। ভুক্তভোগীদের অভিযোগ, মধ্যস্থতাকারী হিসেবে সিন্ডিকেটের সদস্যরা রাশিয়ায় থাকা কোম্পানিগুলোর কাছ থেকে বেতনের একটি অংশ আদায় করত। এর প্রতিবাদ করলেই ভয় দেখিয়ে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যেতে বাধ্য করা হতো। বলে তোমার যদি বেশি টাকা থাকে তুমি যুদ্ধে চলে যাও। ওনার কাছে অনেকগুলো অফিসারের নাম্বার আছে, রাশিয়ান অফিসারের নাম্বার। উনি ফোন দেয়, ফোন দিয়ে এরকম ভুক্তভোগীদেরকে সাথে সাথে 5 মিনিটের মধ্যে সব কাজ হয়ে যায়। 5 মিনিটের কাছে সেনাবাহিনীর লোক এসে গাড়ি করে আমাদেরকে নিয়ে যায়। গত বুধবার রাতে মিরপুরের দারুসালাম এলাকায় SRM ওভারসিজ লিমিটেড নামের অবৈধ রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালায় র্যাব। এ সময় চক্রের মূল হোতা সহ 4 জনকে গ্রেফতার করা হয়। মূল হোতা রুবায়েতের ভাই রাশিয়ায় অবস্থান করে সেখানে সিন্ডিকেট পরিচালনা করত, আর রুবায়েত বাংলাদেশ থেকে লোক পাঠাতো। এই নির্যাতন এবং তাদেরকে বেতন কেটে নেওয়ার পেছনে একটা সুদূর প্রসারী পরিকল্পনা আছে। তারা এমন একটি পরিস্থিতিতে পড়ে যে পরিস্থিতি তাদের 2টি উপায় থাকে। এক হচ্ছে তারা দেশে ফিরে আসবে, অথবা তাদেরকে বলা হয় যে তুমি যদি বেশি বেতন চাও তাহলে তুমি চলমান যে রাশিয়ার যুদ্ধ আছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেই যুদ্ধে তুমি যেতে পারো। এখন পর্যন্ত প্রায় 250 জনকে বিদেশে পাঠানোর তথ্য পেয়েছে সংস্থাটি। এর আগে বাংলাদেশি 4 জন ইউক্রেন রাশিয়া যুদ্ধে গিয়ে মারা গেছেন বলেও জানায় র্যাব। কয়েকজন রাশিয়া ইউক্রেন যুদ্ধে গিয়েছেন এবং সেখানে যে তারা নিখোঁজ রয়েছেন, অর্থাৎ তারা আদৌ বেঁচে আছেন না মারা গেছেন এই বিষয়ে কোনো তথ্য নেই। পরিবারের সঙ্গে যোগাযোগ করেও তারা আমাদেরকে কোনো তথ্য দিতে পারে নাই। রাশিয়া থাকা চক্রের অন্যান্য সদস্যদের ধরতে কাজ করছে র্যাব। পরিকল্পনাটি হচ্ছে রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। পরিবার ও দেশের অর্থনীতির হাল শক্ত হাতে ধরতে যেমন বৈধ পথে যাওয়া প্রবাসীর সংখ্যা বাড়ছে, তেমনি বাড়ছে অবৈধ পথে বিদেশগামীদের সংখ্যাও। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য মতে সমুদ্রপথে ইউরোপে পাড়ি জমানো মোট অবৈধ অভিবাসীর 30% বাংলাদেশি।
বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ অভিবাসন শুধু ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, দেশের অর্থনীতি ও কূটনীতির জন্য হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ। দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। দালালের আশ্বাস আর স্বপ্নের মোড়কে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রা। এই নৌকাগুলো শুধু মানুষ বহন করে না, বহন করে অনিশ্চয়তা আর মৃত্যুর সম্ভাবনা। অবৈধ উপায়ে প্রবাসে গিয়ে ভাগ্যের চাকা ঘোরাতে গিয়ে থমকে যায় জীবন, নিঃস্ব হয় বহু পরিবার ও ভিটেমাটি। কারো স্বপ্নবন্দী হয় কফিনে, বিদেশের মাটি না ছুঁয়েই দেশে ফেরে নিথর দেহ। বিমানবন্দরে স্বজনদের কান্না আর আহাজারি যেন প্রশ্ন তোলে এই মৃত্যুর দায় কার। হিসেব বলছে, সমুদ্রপথে অবৈধ উপায়ে ইউরোপে পাড়ি জমানো অভিবাসীর সংখ্যায় পুরো বিশ্বকে পেছনে ফেলে শীর্ষে বাংলাদেশ। মোট অবৈধ অভিবাসীর 30% বাংলাদেশি। কোনো মতে পৌঁছাতে পারলেও শেষ রক্ষা হয় না অনেকেরই। ভুয়া কাগজপত্র কিংবা ভিসা জটিলতায় প্রতি বছর ভিনদেশে কারাবন্দী হয় অসংখ্য বাংলাদেশি। ভাগ্য অনুকূলে থাকলেও সামাজিক অপমান, ভাঙা স্বপ্ন আর তীব্র হতাশাকে সঙ্গে নিয়েই দেশে ফেরেন তারা। নির্মম নির্যাতনের ক্ষতচিহ্ন বয়ে বেড়ান আজীবন। আবার বৈধ কাগজপত্র থাকলেও অদক্ষতার কারণে শূন্য হাতে অনেককে দেশে ফিরতে হয় জানিয়ে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, যখন অভিবাসন প্রক্রিয়ার পথ অবৈধ হয় তখন শুধু মানবিক সংকটই নয়, তা রাষ্ট্রীয় ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তোলে। সব সরকার আমলে এই উন্নয়নের গল্প, তা আপনি যদি এতই উন্নয়ন করেন, আপনার দেশের লোকজন সারা পৃথিবীর মধ্যে প্রথম কেন সাগর পথ পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার জন্য? তার মানে কোথাও এই উন্নয়নের গল্পের সংকটটা রয়েছে। এবং এই লাভগুলো যখন বিদেশে যায়, সে যেহেতু অনিয়মিত থাকে, অবৈধ থাকে, কাগজপত্র ঠিক থাকে না, সে কিন্তু আয় করলে বৈধভাবে দেশে টাকা পাঠাতে পারে না। অবৈধভাবে গিয়ে যে সে যে কাজ পাচ্ছে তাও না, তাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে। আবার বৈধ পথে যারা যাচ্ছে গিয়ে দেখা যায় তাদের ওই কোনো কোম্পানি নাই, তার মানে গেছে কিন্তু বৈধ পথে, কিন্তু বৈধ পথে গিয়ে যে প্রমিসটা করা হয়েছিল যে কাজটা সে পাবে, যে সেটা তাকে দেওয়া হয় না, এবং যার কারণে কি হচ্ছে, সে তার ভালনারেবল শিকার হচ্ছে। তরুণদের দক্ষতা বৃদ্ধি ও বৈধ অভিবাসনের পথ সহজ না করলে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। অদক্ষ শ্রমিককেও তারা দক্ষ হিসাবে দেখতে চাচ্ছে, অ্যাটলিস্ট যেন তারা ল্যাঙ্গুয়েজটা জানে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর মোহনপুরে রাতের আঁধারে 2 ফসলি জমিতে খোঁড়া হচ্ছিল পুকুর। নিজেদের কৃষি জমি রক্ষায় পুকুর খননে বাধা দেয় প্রাণ গেল যুবকের। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালীদের এক্সকাভেটরের চাপায় প্রাণ যায় যুবকের। এই ঘটনায় চালককে আটক করেছে পুলিশ। কৃষি জমি রক্ষায় দিতে হলো প্রাণ, মাটি কাটতে বাধা দেয় যুবককে এক্সকাভেটর চাপা দিয়ে হত্যার অভিযোগ। বুধবার রাত 9টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের বড়পালসা এলাকার কৃষি জমিতে হঠাৎ করে এক্সকাভেটর দিয়ে জোরপূর্বক পুকুর খনন শুরু করেন পাশের ভীমনগর গ্রামের প্রভাবশালী মোন্তাজ হাজির ছেলেরা। বিষয়টি জানতে পেরে গ্রামের লোকজন মাইকিং করে জড়ো হয়ে 2 ফসলি জমি রক্ষা করতে যান। স্থানীয়দের অভিযোগ, সামনে থাকা যুবককে এক্সকাভেটর দিয়ে আঘাত করে, এতে মাটিতে লুটিয়ে পড়লে তাকে এক্সকাভেটরে চাপা দেওয়া হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাটটা খাই শুয়েছিল, শুয়ে কথা বলার পরে সুইটা ঘরের চেয়ে বাড়ায় চলে গেছে। এখানে তাদের জমি সেভাবে নাই, তো ওরা আমাদের কাছে জমি চাই। আমার ভাইকে ওরা এই যে সুর দিয়ে কাছে টানা নিছে, নিয়ে ওই চাকা দিয়ে পিষা দিছে। প্রতিবাদে রাতেই একটি মোটরসাইকেল ও এক্সকাভেটরে আগুন দেয় স্থানীয়রা। এক্সকাভেটর চালক আব্দুল হামিদকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমরা একজন ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি, ভেহিকুলের একজন ড্রাইভারকে। তো সেই ক্ষেত্রে আমরা খুব শীঘ্রই আরেকজনকেও গ্রেপ্তার করতে সক্ষম হব এবং আইনি প্রক্রিয়া আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। জমির মালিকের সঙ্গে কোনো ধরনের চুক্তি ছাড়াই জোর করে সবচেয়ে বেশি পুকুর খননের ঘটনা ঘটেছে রাজশাহীর পবা মোহনপুর উপজেলায়। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। দুপুরের সময় আরো থাকছে। ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধান না হলে সামরিক পথে হাঁটবে রাশিয়া, হুঁশিয়ারি পুতিনের। সংঘাত বন্ধে ফ্লোরিডায় আলোচনায় বসবে মার্কিন ও রুশ প্রতিনিধিরা। কুমিল্লায় পরিবহন মালিক সমিতির ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শুরু হয়েছে সারা দেশের সঙ্গে জেলার বাস চলাচল।
দুপুর 1:45টার দিকে পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তে কুমিল্লার 3টি বাস স্ট্যান্ড থেকে বাস চলাচল শুরু হয়। এর আগে সকালে নগরের জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে কুমিল্লা চাঁদপুর সড়কের আইডি পরিবহন চলাচল বন্ধের দাবিতে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবহন নেতারা বলেন, কুমিল্লা থেকে রুট পারমিট না পেলেও তাদের বাস টার্মিনাল ব্যবহার করতে চায় আইডি পরিবহন। মালিক সমিতি বাধা দিলেও তা মানেনি। আইএমএফ থেকে ধার করে নয়, নিজেদের সক্ষমতায় দেশের রিজার্ভ বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর। নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতি চাপে পড়বে না বলেও মনে করেন তিনি। তবে ব্যাংক খাতের সংস্কারে রাজনৈতিক সদিচ্ছার বিকল্প দেখছেন না ব্যাংকাররা। এদিকে আর্থিক খাতের টেকসই উন্নয়নে রাজনৈতিক প্রভাবের কাছে কেন্দ্রীয় ব্যাংককে নতি স্বীকার না করার পরামর্শ অর্থনীতিবিদদের। ব্যাংক খাতে হরিলুটের ফলে বিশ্বের শীর্ষ ঋণ খেলাপি দেশের তালিকায় প্রথম সারিতে পৌঁছে গেছে বাংলাদেশ, যার প্রধান কারণ রাজনৈতিক হস্তক্ষেপ। দুপুরে ব্যাংকিং খাতের সংস্কার, চ্যালেঞ্জ এবং উত্তরণ শীর্ষক সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। এ সময় ব্যাংকাররা বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংকিং সেক্টর সংস্কার সম্ভব নয়। এটা একটা কালেকটিভ এফোর্ট। এটা শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক চেষ্টা করলে হবে না বা আপনারা আমরা চেষ্টা করলে হবে না। এটা আমাদের ব্যুরোক্রেসি, এভরিবডি নিডস টু ওয়ার্ক টুগেদার, যে এই যেটাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। সেমিনারে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, কেন্দ্রীয় ব্যাংকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। প্রয়োজনে ব্যক্তি খাতের ব্যাংকারদের কাজে লাগানোর পরামর্শ তার। রাজনৈতিক বা প্রভাবশালীদের প্রভাবের কাছে নতি স্বীকার করা যাবে না। বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, যাতে এই যে বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, ইনক্লুডিং এই ব্যাংক একীভূতকরণ করা, এইটা চলমান রাখতে হবে। এ সময় গভর্নর বলেন, নির্বাচন সামনে রেখে অর্থনীতি ভেঙে পড়ার কোনো আশঙ্কা নেই। ধার নিয়ে নয়, নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে রিজার্ভ বাড়ানোর প্রতি জোর দেন তিনি। আমাদের রিজার্ভ আমাদেরই বাড়াতে হবে। ধার করে আইএমএফ থেকে অর্থ নিয়ে, বিশ্বব্যাংকের অর্থ নিয়ে আমাদের রিজার্ভ বাড়ানো সম্ভব নয়, উচিত নয়। বাংলাদেশ ব্যাংক ইজ এ প্লেয়ার ইন দ্য ফরেন মার্কেট। We will continue to play our role. কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের জন্য প্রয়োজনে আন্দোলন করার কথাও বলেন তিনি। এই আইনটা খুব প্রয়োজন। এটা নিয়ে দরকার হলে আমাদেরকে আন্দোলন করতে হবে, আপনাদেরকে কথাবার্তা বলতে হবে, সবাইকে বলতে হবে। কিন্তু এটা আমি মনে করি একটা বাস্তবসম্মত, একটা আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যবস্থাপনা হাতিয়ার, এবং সেটাকে আমাদের দেশে প্রয়োগ করাটা, অ্যাডপ্ট করাটা, গ্রহণ করাটা খুবই প্রয়োজন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব শেষ করার আগে বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত করে যাবে বলেও আশা করেন গভর্নর। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিকে পশ্চিমাদের পাগলামি হিসেবে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে যদি কূটনৈতিক সমাধান না আসে তবে সামরিক পথেই লক্ষ্য পূরণ করা হবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মতে, ইউরোপীয় নেতাদের এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে রাশিয়া বুঝে যায় আগামী বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। এরই মধ্যে ইউরোপীয় পার্লামেন্ট 2027 সালের মধ্যে রাশিয়ার গ্যাস আমদানি পুরোপুরি বন্ধের পরিকল্পনা অনুমোদন দিয়েছে। ইউরোপীয় নেতারা প্রায় দাবি করেন যে ইউক্রেনের পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশেও রাশিয়া যে কোনো সময় হামলা করতে পারে। এবার এ দাবির কড়া ভাষায় জবাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেয়ার বিষয়ে পশ্চিমাদের আহ্বানকে হাস্যকর ও মিথ্যা বলে কটাক্ষ করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে পুতিন দাবি করেন, মস্কো কূটনীতির মাধ্যমে যুদ্ধের মূল সমস্যার সমাধান করতে চায়। এর মধ্যে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের মধ্যে চলমান আলোচনার ফল দেখে বোঝা যাবে ইউক্রেনের প্রেসিডেন্ট সত্যি শান্তি চান কিনা। এদিকে স্থানীয় সময় বুধবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় মিত্রদের কিয়েভের পাশে শক্তভাবে দাঁড়ানোর আহ্বান জানান। তার ভাষায়, ইউরোপীয় নেতাদের এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে রাশিয়া বুঝে যায় আগামী বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। এর মধ্যে ইউরোপীয় পার্লামেন্টে 2027 সালের মধ্যে রাশিয়ার গ্যাস আমদানি পুরোপুরি বন্ধের পরিকল্পনা অনুমোদন দিয়েছে। একই সঙ্গে রুশ তেল আমদানিও ধাপে ধাপে বন্ধের প্রস্তুতি নিচ্ছে ইইউ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জিতল পিএসজি। গোলরক্ষক মাদভেই সাফোনভ বিরতে টাই ব্রেকারে ফ্লামিঙ্গাকে হারিয়ে এক মৌসুমে ষষ্ঠ শিরোপা ঘরে তুলল লুই এনরিকের দল।
কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে বাঁধ ভাঙা উদযাপন পিএসজির। এক মৌসুমে ফরাসি সুপার কাপ, ফরাসি কাপ, লিগ ওয়ান, প্রথম চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপের পর ক্লাব ইতিহাসে প্রথম ইন্টারকন্টিনেন্টাল কাপের ট্রফি। 2009 সালে বার্সেলোনার পর ইউরোপের দ্বিতীয় ক্লাব হিসেবে এক মৌসুমে ষষ্ঠ শিরোপা জিতল পিএসজি। এই উদযাপন, এই আবেগে ভেসে যাওয়ার সবকিছুই তো তাদেরই মানায়। উল্লাসের গর্জন জানান দিয়েছে নতুন মৌসুমে আরও আগ্রাসী হয়ে ওঠার। এর আগে আহমেদ বিন আলী স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ব্রাজিলের চ্যাম্পিয়নদের বিপক্ষে আগ্রাসী হয়ে খেলে পিএসজি। এবছর ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের আরেক ক্লাব বোতাফোগোর কাছে স্বপ্ন ভেঙেছিল ফরাসি ক্লাবটির। সেই তিক্ত স্মৃতি নিয়েই সতর্ক হয়ে খেলে তারা। 60% বল দখলে রেখেও গোলের দেখা পাচ্ছিল না লুই এনরিকের দল। অবশেষে 38 মিনিটে খিচা কাভারস্কাইয়ার গোলে লিড নেয় পিএসজি। বিরতির পর সমতায় ফেরে ফ্লামেঙ্গো। 62 মিনিটে মার্কিনিউসের ফাউলের সুবাদে পেনাল্টি পায় কোপা লিবার্তাদোরেস জয়ীরা। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ইতালির মিডফিল্ডার জর্জিনহো। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও 1-1 গোলের সমতায় শেষ হয়। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে নিজেদের প্রথম 2 শটেই গোলের দেখা পায় পিএসজি ও ফ্লামেঙ্গো। এরপর সাউল নিগেসের শট ঝাঁপিয়ে পড়ে ঢুকে দেন সাফোনভ। মাত্রই ব্যালন ডিওরের পর ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয় করেন উসমান দেম্বেলে। ফরাসি তারকার কাছে সমর্থকদের প্রত্যাশাও ছিল পাহাড় সমান, তবে টাইব্রেকারে উড়িয়ে মেরে হতাশ করেন তিনি। দ্বিতীয় শটে ফ্ল্যামেঙ্গোকে হতাশ করেন সাফোনভ। পিএসজিকে এগিয়ে নেন নুনো মেন্দেস। তৃতীয় শটে ব্রাডলি বার্কোলাকে হতাশ করে ম্যাচ জমিয়ে তোলার আভাস দিয়েছিলেন ফ্ল্যামেঙ্গো গোলরক্ষক। তবে বুক চিতিয়ে আস্থার প্রতিদান দিয়ে গেছেন সাফোনভ। নিয়মিত গোলরক্ষকের ইনজুরিতে পাওয়ার সুযোগটা লুফে নিয়ে 2-1 গোলের জয়ে পিএসজিকে উপহার দিলেন এক মৌসুমে ষষ্ঠ শিরোপা। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, নিতে পারছেন চিকিৎসা। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার আশা মেডিকেল বোর্ডের। দেশবাসীর দোয়া কামনা। বিএনপি মনোনীত প্রার্থীদের সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠক। নির্বাচনী কৌশল ও দায়িত্ব পালনে নানা দিক নির্দেশনা। শরীফদের আসন ছাড়ের বিষয়ে সিদ্ধান্তকাল। এবং জিআইসি সেলে গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিচার শুরুর আদেশ। ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানা। এই ছিল দুপুরের সময়। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।